হে গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি তোমাদেরকে শুধু একটা কথাই বলবো, আগের এপিসোডটা যদি না দেখে থাকো তাহলে আগের এপিসোডটা অবশ্যই দেখো। আর আমি পার্সোনালি কাউকে রিকমেন্ড করি না যে আপনারা এক্সপ্লেনেশন দেখেন। আপনারা যদি এপিসোডটা দেখেন তাহলে আমার মনে হয় এটা এক্সপ্লেনেশন থেকে বেশি বেটার হবে। তো বেশি কথা আর বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা যেরকমটা জানতে পারি, এই কম্পিটিশনটা যখন শুরু হয় আমরা জানতে পারি এই কম্পিটিশনের যত টপ 3 কাল্টিভেটর থাকবে তারা মূলত পেনাল্টি হলের যে 3 এল্ডার আছে তাদের সাথে ফাইট করবে। আর তাদের 3 জন এল্ডারকে হারানোর পর তারা সবাই যে অ্যাডভান্টেজ পাবে এটা মূলত পুরো একাডেমি স্টুডেন্টরাই পাবে তাদের বেসে। এর সাথে আমরা আগের এপিসোডে এটাও জানতে পারি হে হং যে ছিল সে মূলত ধোকাবাজ গাদ্দার জুলফিকার ছিল, যে কারণে তারা মুচেন মায়েরা মায়েরা ভর্তা বানাই দেয়। পরবর্তীতে মুচেন স্পিরিট কিং এর সাথেও ফাইট করে আর তার অবস্থাও খারাপ করে দেয় তার স্লটার ফরমেশনের সাহায্যে। এর সাথে এই সব কিছু ওই পেনাল্টি হলের যে 3 জন এল্ডার ছিল তারাও দেখতেছিল, এমনকি তারা এটাও বলে এবারে যে কম্পিটিটর আছে তারা আসলে অনেক বেশি টাফ। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিস লিঙ্গার আর তার বোন একটা জায়গায় বসে কাল্টিভেট করতেছিল, যেখানে মিস লিঙ্গার যখন তার টোকেন ইউজ করে তখন সে দেখতে পায় টোকেনের মধ্যে আরো একটা নতুন নাম অ্যাড হয়েছে যেটা অবভিয়াসলি মুচেনের ছিল। আর এই ব্যাপারটা সে তার বোনকেও দেখায় আর বলে মুচেন এখন ফুললি কোয়ালিফাইড যে সে ওই পেনাল্টি হলের 3 জন এল্ডারের সাথে ফাইট করতে পারবে। আর এটা দেখার পর সে বলে তো আমি কখনো ভাবিনি সে এত কম টাইমে এত কিছু অ্যাচিভ করতে পারবে। এখন আমার মনে হচ্ছে এখন স্পিরিচুয়াল লাইট ইনফ্লুয়েন্সের মধ্যে আমাদের আশা এখনো বাকি আছে। তারপর আস্তে আস্তে সবাইকে দেখানো হয়, তারাও যখন মুচেনের নাম দেখতে পায় তারা অনেক বেশি খুশি হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়। তারপরে সিমা আমাদেরকে মুচেনকে দেখানো হয় যাকে জু চ্যাংশেন বলতেছিল তোমার কাঁধে এখন সবচেয়ে বড় দায়িত্ব এসে পড়েছে, আমি বলবো তুমি তোমার পুরোটা দিয়ে এটার মধ্যে চেষ্টা করবে। তখনই আমাদেরকে ব্রাদারলিকে দেখানো হয় যার চেহারা দেখে মনে হচ্ছে না তার মুডটা আপাতত ঠিক আছে। তখনই ব্রাদারলি বলে তোমরা ফালতু কথা বাদ দাও, আমাদের আরো ইম্পর্টেন্ট কাজ আছে যে কারণে তোমরা দুজন আমাকে ফলো করো। এটা শুনে মুচেন আর জু চ্যাংশিয়ান তাকে ফলো করতে শুরু করে দেয়। তারপর একটা জায়গায় যাওয়ার পরে জু চ্যাংশিয়ান মুচেনকে বলতে শুরু করে দেয় এখন আমাদের যাদের সাথে ফাইট হবে তারা মূলত এই একাডেমির সবচেয়ে পাওয়ারফুল ডিসেবল, তাদেরকে তুমি এলাইট ক্যাটাগরি ধরতে পারো। আর তাদের মধ্যে যে প্রথম আছে তার নাম হলো গু টেনিয়ান, আর সে হেভেনলি রিয়ালামের ইনিশিয়াল স্টেজের মধ্যে আছে, সে অনেক বেশি পাওয়ারফুল। আর দ্বিতীয় যে আসে সে হলো জাও কিংশিয়ান, সে অনেক বেশি পাওয়ারফুল, বিশেষ করে তার যে ডিভাইন আর্ট আছে ওইটা অনেক বেশি পাওয়ারফুল, এটা চারদিকেই বিখ্যাত। এর সাথে সেও হেভেনলি র্যাঙ্কের ইনিশিয়াল স্টেজের মধ্যেই আছে। আর তাদের 3 জনের মধ্যে সবচেয়ে যে শক্তিশালী তার নাম হলো লিং ফেং, আর সে হেভেনলি র্যাঙ্কের টপে বসে আছে অনেক দিন যাবত, কয়েক বছর যাবত। এই সাথে তার র্যাঙ্ক হেভেনলি রিয়ালামের মিড স্টেজ। আসলে গাইস আপনারা এখানে কনফিউজ হতে পারেন, যে কারণে আমি দ্য গ্রেট রুলারের যে কাল্টিভেশন সিস্টেম আছে ওইটাকে ব্রেকডাউন করে আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করে দেবো। তখনই ব্রাদারলি মুচিনকে বলে আমাদেরকে নিয়ে তো আমি সেরকম ভাবে চিন্তা করতেছি না, আমি তোমার জন্য চিন্তা করতেছি, কারণ আমরা দুজন যেভাবে হোক না কেন জিতে যাব, কিন্তু আমরা জিতে গেলেও কোনো লাভ হবে না যদি তুমি হেরে যাও তাদের সাথে। আমাদের বিজয় এটার উপর ডিপেন্ড করবে যে তুমি কিরকম পারফরমেন্স করতেছো। আমরা তিনজনই যদি জিততে পারি তাহলে আমরা বিজয়ী হতে পারবো। এর সাথে আমাদের সবগুলো একাডেমির যখন ফাইট হবে তখন আমাদের নর্দার্ন একাডেমির জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের নর্দার্ন একাডেমির স্টুডেন্টগুলোকে পাওয়ারফুল হতে হলে তাদের লাইট ইনফ্লুয়েন্সের অনেক বেশি দরকার। আর এটা যদি আমাদের কাছ থেকে এবার মিস হয়ে যায় তাহলে আমার মনে হয় না সামনে আসতে থাকা কম্পিটিশনের মধ্যে আমাদের একাডেমি বিজয়ী হতে পারবে। এটা শুনে মুচেন বলে সিনিয়র আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব। তখনই ব্রাদারলি মুচেনকে বলে আচ্ছা মুচেন, তোমার উপর যদি প্রেশার বেশি মনে হয় তাহলে তুমি চাইলে এই পথটা ছেড়ে দিতে পারো, আমরা অন্য কাউকে খুঁজে নেবো। এটা শুনে মুচেন বলে হেই হং অলরেডি আমাদেরকে ধোকা দিয়ে দিয়েছে আর বাকিরা অনেক বেশি ইনজার্ড, তাই আমার মনে হয় না যে আমার থেকে পারফেক্ট এই মুহূর্তে কেউ আছে। তখনই ব্রাদার জু চ্যাংশিয়ান বলে আচ্ছা তুমি একটু চুপ করো, আমরা নিজের চোখেই মুচেনের অ্যাবিলিটি দেখেছি, তাহলে এটার কোনো প্রশ্নই উঠে না। তখনই ব্রাদার লি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন থেকে তোমাকে যা বলো সবকিছু একদম মনোযোগ দিয়ে শুনবে। তারপর সিম শিফটার আমাদেরকে কিছুক্ষণ পরে সিম দেখানো হয় যেখানে মুচেন বসে বসে কাল্টিভেশন করতেছিল। এর সাথে আমাদেরকে তার থান্ডার এনার্জিকেও দেখানো হয় যেটার উপর মুচেনের অনেক ভালো কন্ট্রোল চলে আসছিল এতক্ষণে। তখনই লুলি মুচেনের কাছে আসে আর বলে তোমার কাল্টিভেশন যদি শেষ হয়ে থাকে তাহলে আমাকে কিছুটা সময় দিতে পারো, তুমি আমার সাথে ক্যাম্পের মধ্যে চারদিকে ঘুরে দেখতে পারো। এটা শুনে মুচেন বলে আচ্ছা ঠিক আছে। তারপরে তারা দুজনেই ক্যাম্পের চারদিকে ঘুরতে শুরু করে দেয়। তখনই মুচেন জিজ্ঞেস করে আসলে এখানে এতগুলো ক্যাম্প কিভাবে আসলো। এটা শুনে লুলি বলতে শুরু করে দেয় আসলে যাদের পয়েন্ট কম থাকে বা যারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে না তারাই মূলত এই কম্পিটিশনের মধ্যে আসে আর চারদিকে স্টল বাগারা লাগিয়ে দেয়। আর এখানকার কারেন্সি হিসাবে আমরা যে স্পিরিচুয়াল স্টোন ব্যবহার করি বা কালেক্ট করেছি সেগুলাই ইউজ হয়। এর সাথে সেখানে অনেকে এসে মুচেনকে বিজয়ী হওয়ার জন্য কংগ্রেচুলেশন জানাতে শুরু করে দেয়। তার পরবর্তীতে লুলি একটা মিস্ট্রিয়াস
স্টোনের সামনে চলে যায় আর সেখানে গিয়ে ওই স্টোনটা দেখতে শুরু করে দেয়। এটা যখন মুচেন দেখে সে বুঝে যায় এটা হয়তো বা লুলির দরকার হতে পারে, যে কারণে সে দোকানদারের সাথে দাম দর করা শুরু করে দেয়। প্রথমে ওই দোকানি মুচেনের কাছে এই মিস্ট্রিয়াস স্টোনের জন্য 20 লাখ প্রিচুয়াল স্টোন চায়, কিন্তু মুচেন তাকে এত দাম দিতে মানা করে দেয় আর লুলি কিনে এখান থেকে যেতে শুরু করে দেয়। এটা দেখে ওই দোকানদার মুচেনকে আটকানোর চেষ্টা করে আর আস্তে আস্তে ওই স্টোনের দাম কমাতে শুরু করে দেয়। আর এইভাবেই দেখতে দেখতে ওই দোকানদারও দাম কমাতে কমাতে 2 লাখে তাদের ডিল ফাইনাল হয় আর মুচেন 2 লাখ প্রিচুয়াল ক্রিস্টাল দিয়ে ওই মিস্ট্রিয়াস স্টোনটা নিয়ে নেয়। তারপরে আমরা দেখতে পাই লুলি আর মুচেন একটা জায়গায় চলে গিয়েছে যেখানে লুলি বলতেছিল যে তুমি আসলে হয়তো বা এই স্টোনটা সম্পর্কে জানো না, আমি বলে দিই স্টোনটার নাম হলো ফর্জিং গেট স্টোন। এটা মূলত লুলির যে সর্ডের সিল মার্ক আছে ওই সিলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে লুলির যে সর্ড আছে ওইটার মধ্যে 3টা লেভেল আছে আর ওই লেভেলগুলোকে ব্রেক করার জন্য এই স্টোনটা কার্যকর। এর সাথে লুলির কাছে সময় অনেক বেশি কম ছিল, কারণ তাকে যত তাড়াতাড়ি সম্ভব তার লেভেলকে আপ করে তাদের যে ক্লায়েন্ট আছে ওইটাকে সামলাতে হবে, যে কারণে লুলির কাছে অনেক বেশি সময় কম। এর সাথে সে মুচেনের কাছে প্রমিসও চায়। এটা শুনে মুচেনও প্রমিস করে দেয় আর বলে আমি কখনই লু ক্লাইনের এত বেশি বার্ডেন তোমাকে একা নিতে দেব না। তারপরে লুলি তার যে শর্ট আছে ওইটার কনসিয়াসনেসের মধ্যে চলে যায় আর এই শর্টের যে ফার্স্ট সিল আছে ওইটা ওই স্টোনের সাহায্যে ওপেন করতে শুরু করে দেয়। প্রথমের দিকে তার এটা খুলতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও সে হার মানে না আর ফাইনালি ওই স্টোনটা সাহায্যে এই শর্টের যে ফার্স্ট সিল আছে ওইটাকে ওপেন করে ফেলে লুলি। এর সাথে সেকেন্ড যে সিল আছে ওই সিলটা পর্যন্ত নতুন আরেকটা সিঁড়ি বা রাস্তা তৈরি হয়ে যায়। এটা দেখে তো লুলি অনেক বেশি খুশি হয়ে যায়। এর সাথে তার বডি থেকে অনেক ইন্টেন্স ওরা বের হতে শুরু করে দেয়। এটা থেকে মুচেন নিজে অনেক বেশি শক হয়ে যায় আর সে বলে থাকে ফার্স্ট লেভেল ওপেন করাতে এত বেশি পাওয়ার বেড়ে গেছে লুলি, তাহলে সে যদি থার্ড লেভেল ওপেন করে তাহলে তার পাওয়ার আরো বেশি বেড়ে যাবে। তারপর সিম শিফটার আমাদেরকে সেই দিনের সিম দেখানো হয় যে দিন আসলে পেনাল্টি হলে 3জন এল্ডারের সাথে ফাইট হওয়ার কথা ছিল, মুচেন সহ চেংশিয়ান আর ব্রাদার লিয়ের। আর প্রথমে ফাইটে ব্রাদার লি আর জুয়াং টং অথবা জাওকিং এর সাথে। তারপরে তাদের দুজনের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায় আর তাদের যে ফাইট আছে এটা আস্তে আস্তে ইন্টেন্স হতে শুরু করতে। আর এখানে তো আমি কি বলবো, এখানে ভাই আমি প্রথমে যখন এই ফাইটটা দেখতেছিলাম আমি মনে করছিলাম এখানে ডেমোস্লেয়ারের ইনফিনিটি কাসেল আর চলতেছে। যারা কেন ইনফিনিটি কাসেল দেখছো তারা হয়তো বুঝে গেছে আমি কেন এসব বলতেছি। আসলে এটা হয়েছিল জাওকিং এর যে বাঁশি আছে ওইটার সাথে সে একটা ইলুশনের মধ্যে ব্রাদার লিকে ফেলে দিয়েছিল। এর সাথে সে ব্রাদার লির কাছ থেকে আস্তে আস্তে তার যত সেন্সেস আছে সবগুলাকে আলাদা করে দেয় আর ব্রাদার লিকে জিজ্ঞেস করে এখন কি তুমি আমাকে হারাতে পারবে, কিন্তু ব্রাদার লি এতে কখনই হার মানে না আর সে তার ইন্টেন্স পাওয়ার শো করে আর তাদের মধ্যে আবার মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। এখানে ব্রাদার লি কিছুই করতে পারতেছিল না, তার কাছে কোনো সেন্সেস ছিল না। তারপর ব্রাদার লি জাওকিংকে অনেক খারাপ ভাবে টক্কর দিয়েছিল, এমনকি জাওকিংকে কিছুক্ষণের মধ্যে সে হারিয়েও দেয়। এটা দেখে তো জাওকিং অনেক বেশি শক হয়ে যায় আর সে নিজের হার স্বীকার করে আর বলে আপনি সেরা ভাই। এটা শুনে ব্রাদার লিও বলে এই কমপ্লিমেন্টের জন্য তোমাকেও ধন্যবাদ। তারপরের ফাইটটা হয় ব্রাদার চেংশিয়ান আর লিংতিয়ানের মধ্যে। তাদের ফাইট যখন শুরু হয়ে তাদের ফাইট অনেকটা ইন্টেন্স হচ্ছিল, কিন্তু প্রথমের দিকে ব্রাদার লিংতিয়ান ব্রাদার চেংশিয়ানের উপর ভারী পড়তেছিল, যেটা দেখে ব্রাদার লি বলে শোনো জুনিয়র তুমি কিন্তু এখানে হেরে যেও না। এটা শুনে ব্রাদার চেংশিয়ান বলে আপনি কি আপনার জুনিয়রকে দুর্বল ভাবতেছেন নাকি, দাঁড়ান আমি এখনই খেলা জিতে দেখাইতাছি। আসলে গাইস কি বলবো, প্রথমে আমি ভাবতেছিলাম ব্রাদার চেংশিয়ান হয়তোবা ব্রাদার লিয়ের চেয়ে বড় হবে, এখন থেকে পুরাটাই উল্টা। অন্যদিকে ব্রাদার চেংশিয়ান আর লিংতিয়ানের মধ্যে তাদের ফাইট অনেক বেশি ইন্টেন্স হচ্ছিল, কারণ তারা দুজনে হেভেনলি রিয়ালামের বড়ি আসছিল। তাহলে সমান সমানে যদি লেভেল হয় তাহলে অবভিয়াসলি তাদের ফাইট অনেক বেশি ইন্টেন্স হবে, যদিও তাদের ফাইটের জন্য তাদের পাওয়ার লেভেল ম্যাটার করে, কিন্তু তারপরও সেম লেভেলের বরিয়ারদের মধ্যে যখন ফাইট ওইটা দেখার মজাই আলাদা থাকে। আর এই ফাইটের মধ্যে ব্রাদার চেংশিয়ান জিতে যায়, যদিও এখানে তার একটা হাত যেটা ছিল এটা অনেক বেশি ইনজার্ড হয়ে যায়, কিন্তু তারপরও সে জিতেছে। এতে তার অপোনেন্টটা অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে আমি এখন বলতে পারবো আমার জুনিয়র আসলে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। এখন ফাইট হবে মুচেনের, যেখানে মুচেন ফাইট করার জন্য আস্তে আস্তে এরিনার দিকে চলে আসে। আসার সাথে সাথে মুচেনের যে অপোনেন্ট ছিল সে মুচেনকে বলতে শুরু করতে তোমার সাহস আছে বলতে হবে, কারণ তুমি এখানে আসার প্রথম বছরে আমার সাথে ফাইট করার জন্য চলে আসছো, কিন্তু আমি এতে বই পাচ্ছি তোমার স্ট্রেংথ কি আমাদের স্ট্রেংথের সাথে মিলবে। এটা বলে সে মুচেনের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে তো মুচেন অনেক বেশি শক্ত ছিল, কিন্তু তারপরও মুচেন হাত দিয়ে তার অ্যাটাকটা আটকে ফেলে আর তার অ্যাটাকের যে ইম্প্যাক্ট ছিল এটা অনেক বেশি বড় ছিল, যে কারণে মুচেন হাওয়ায় উড়ে যায়। কিন্তু তারপরও মুচেন নিজেকে সামলে নিয়ে আর ওই অ্যাটাকগুলো থেকে বাঁচতে শুরু করতে, কিন্তু ওই অপোনেন্টও মুচেনের পিছু ছাড়া
নাম নিতেছিল না আর মুচেনের উপর লাগাতার অ্যাটাক করতেছিল একের পর এক। আর মুচেনও এটা দেখে মাটিতে চলে আসে আর ওই অ্যাটাকগুলো ডজ করতে শুরু করে দেয়। এটা দেখে মুচেন আর ওই অপোনেন্টের মধ্যে মারামারি কাটাকাটি হওয়ার মধ্যেই শুরু হয়ে যায়। তখনই মুচেনের ব্রাদার চ্যাং শিয়ানের কথা মনে পড়ে। সে বলেছিল এই গুতিয়ানের সাথে ফাইট করতে হলে অবভিয়াসলি তাকে হেড অন তার সাথে ফাইট করা যাবে না, অবভিয়াসলি তাকে ফাইট করতে করতে ক্লান্ত করতে হবে, তাহলেই যদি মুচেন তাকে হারাতে পারে। কিন্তু এখানে একটা ফ্লো ব্যাক আছে, ওইটা হলো মুচেন যদি তাকে রাগে দেয় তাহলে সে এমন হতে পারে মুচেনকে এক অ্যাটাক দিয়ে হারিয়ে দিতে পারে। তারপর আবারও ফাইটে ফিরে আসে আর আমরা দেখতে পাই তাদের দুজনের ফাইট আস্তে আস্তে ইন্টেন্স হতে শুরু করে দিয়েছে আরো বেশি। এরই সাথে ওই গুতিয়ানো তার যে ফায়ার পাওয়ার আছে ওইটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। তখন মুচেন একটা ফরমেশনের সাহায্যে একটা ব্লেড তৈরি করে ফেলে, মানে দুইটা ব্লেড ছিল, যে দুইটা ব্লেডই ওই গুতিয়ানিয়ানের উপর ছেড়ে দেয়। ওইটার হাত থেকে সে ডজ করার সাথে সাথে মুচেন আরো একটা ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়, যে কারণে অনেকগুলা লিফট টেল গুতিয়ানিয়ানকে ধরে ফেলে। আর মুচেনও আরো একটা ফরমেশন অ্যাক্টিভেট করতে যাবে, ঠিক সেই টাইমে গুতিয়ানিয়ান তার পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে আর ওই সবগুলা লিফট টেলে কেটে ফেলে, মানে জ্বালিয়ে ফেলে। তারপর সে আবারও মুচেনের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এটা থেকে মুচেনও তার অ্যাটাক ডজ করতে শুরু করে দেয়। তখনই ব্রাদার জু চ্যাং শিয়ান বলে যে সে যদি এভাবে করতে থাকে তাহলেই মুচেন তার হাত থেকে বাঁচতে পারবে। তখনই ব্রাদার লি বলে এভাবে যদি মুচেন তার হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে তাহলে মুচেনের উপর সে আরো বেশি রেগে যাবে আর মুচেনকে সে আবারও শেষ করার চেষ্টা করে থাকবে। এটা শুনে জু চ্যাং শিয়ান বলে এরকমটা না, মুচেন যদি প্ল্যানের অ্যাকর্ডিং কাজ করে থাকে তাহলে তার সফল হওয়ার চান্সও আছে। অন্যদিকে মুচেন এখনো পর্যন্ত গুতিয়ানিয়ানের হাত থেকে পালাচ্ছিল। তখনই গুতিয়ানিয়ান মুচেনকে বলে তুমি শুধু এখান থেকে পালাতেই জানো, তুমি কখনো হেড অন ফাইট নিতে পারবে না। তুমি একবার ভাবো তো, তোমার যদি ফিউচারে এমন কোনো ওয়ারিয়রের সাথে ফাইট শুরু হয়ে যায় যে তোমার ফ্যামিলি মেম্বারকে মেরে ফেলবে, তোমার প্রিয়জনকে মেরে ফেলবে, তখন কি তুমি এভাবেই পালাতে থাকবে? এটা শুনে মুচেন আপাতত থেমে যায় আর গুতিয়ানিয়ানের উপর তার স্পিয়ারের সাহায্যে অ্যাটাক করে দেয়। এটা দেখে গুতিয়ানিয়ানও তার স্পিয়ারের সাথে মুচেনের অ্যাটাক আটকে দেয় আর সে আটকানোর সাথে সাথে মুচেনের উপর অ্যাটাক করে দেয়। আর এটা ইম্প্যাক্ট অনেক বেশি ছিল মুচেনের তুলনায়। এই সাথে আমাদেরকে অনেকগুলো এল্ডারকেও দেখানো হয় যারা মূলত বলতেছিল মুচেনকে অনেক আগে আরো একটা একাডেমি শেষ করে দিত যদি এই নর্থের একাডেমি মুচেনকে না বাঁচাতো। এই সাথে লুলিকেও দেখানো হয় যে প্রে করতেছিল মুচেনের জন্য, মুচেন যাতে এই ফাইটটা জিতে যায়। অন্যদিকে মুচেনকে দেখানো হয় যেখানে মুচেন বলতেছিল ব্রাদার চ্যাং শিয়ানও বলেছিল এই কথা যে তার হাত থেকে ডজ করতে হবে, কিন্তু সবসময় সে এভাবে তার হাত থেকে ডজ করতো কিন্তু তারপরও সে হেরে যেত। তাহলে এটার লাভ কি? আমি কারো স্টাইল ফলো করবো না, আমি হলাম মুচেন, আমার নিজের মধ্যে অনেক বড় স্টাইল আছে যে কারণে আমি আমার স্টাইল ফলো করবো। এটা বলে মুচেন তার থান্ডার পাওয়ারের সাহায্যে গুতিয়ানের উপর অ্যাটাক করে দেয়। আর এখন থান্ডার পাওয়ার অ্যাক্টিভেট করার কারণে মুচেনের স্পিড আর স্ট্রেংথ অনেকটাই গুতিয়ানিয়ানের সমান হয়ে গিয়েছিল, যদিও পুরোপুরি ভাবে না। যেখানে ফাইট করার মাঝখানে গুতিয়ানিয়ান মুচেনকে বলতেছিল তুমি যদি আজকে জিতে যাও তাহলে সবাই তোমাকে হিরো বলবে, আর আজকে যদি তুমি হেরে যাও তাহলে সবকিছুর ব্লেম তারাই তোমার উপর দিয়ে দিবে, তাই তুমি রেডি হয়ে যাও সবকিছুর ব্লেম তোমার নিজের উপরে নেওয়ার জন্য। এটা শুনে মুচেন বলে এটার কথা আপনার ভাবতে হবে না, আমি অনেক আগে সবাইকে পিছনে ফেলে দিয়েছি, সবার এক্সপেকটেশনকে ভেঙে দিয়েছি। এর সাথে অনেকে আমাকে এটার জন্য ক্রিটিসাইজও করেছে, কিন্তু তারপর আমি তাদেরকে পিছনে ছেড়ে দিয়ে অনেক আগে এগিয়ে গিয়েছি, তাই আমি জানি কিভাবে এগোতে হয়। এর সাথে মুচেনের পাওয়ার বাড়তে শুরু করে দিয়েছে। এটা দেখে তো গুতিয়ানিয়ান অনেক বেশি শক্ট হয়ে যায়। তখনই মুচেন তার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এটা দেখে গুতিয়ানিয়ানও মুচেনের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু এবার মুচেন তার উপর ভারী পড়তাছিল। এভাবে মুচেন তার উপর লাগাতার অ্যাটাক করতে শুরু করে দেয়। মুচেন তো তাকে সামলানোর সুযোগ দিতাছিল না। তখনই ব্রাদার গুতিয়ানিয়ান বলে আচ্ছা তাহলে তুমি আমাকে টক্কর দিতে চাও, এটা বলে সে তারপর আবারও অ্যাক্টিভেট করে ফেলে আর আগের চেয়ে বেশি হয়ে যায়। তখনই তারা দুজনে নিজেদের ফুল পাওয়ার অ্যাক্টিভেট করে লড়াই করতে শুরু করে দেয়। এবার তারা দুজনে একদম সমানে সমানে একে অপরকে টক্কর দিতেছিল আর মুচেন তো অনেক খারাপভাবে ফাইট করতেছিল, কিন্তু তারপরও সে ডমিনেট করতে পারতেছিল না এখন আর। কিন্তু এতে গুতিয়ানিয়ানও নিজে ডমিনেট করতে পারতেছিল না, কিন্তু তারপরও সে এই ফাইটটাকে অনেক বেশি এনজয় করতেছিল, কারণ এখানে আজ পর্যন্ত তার সাথে যে ফাইট করার জন্য আসতো তারা সবাই পালিয়ে পালিয়ে তাকে ক্লান্ত করার চেষ্টা করতো, কিন্তু তারপরও জিততে পারতো না। কিন্তু মুচেনই প্রথম ব্যক্তি যে তার সামনে সরাসরি এসে মোকাবেলা করতেছে আর মুচেনই তার উপর প্রথমবার অ্যাটাক করতেছে যাতে সে সামলাতেও পারতেছিল না। তখনই আমরা দেখতে পাই মুচেনের বডি থেকে রক্ত বেরোতে শুরু করে দেয় আর গুতিয়ানিয়ানের বডি থেকেও। তখনই গুতিয়ানিয়ান মুচেনকে বলতে শুরু করে দেয় আচ্ছা তুমি আমাকে ফোর্স করার চেষ্টা করতেছো যাতে আমি তোমার উপর আমার ফাইনাল মুভ দে আর তোমাকে যেন এক অ্যাটাক দিয়ে শেষ করে দিই। এটা শুনে মুচেন তাকে রেসপেক্ট দিয়ে আর বলে আচ্ছা তাই নাকি, তাহলে আপনি কেন না আমাকে গাইড করেন। এটা শুনে গুতিয়ানিয়ান বলে যে তোমার যে থান্ডার বডি আছে এটা আসলে অনেক বেশি আমেজিং, এর জন্য হয়তোবা তোমার কাছে কিছুটা চান্স হয় যে তুমি আমাকে টক্কর দিতে পারবে, কিন্তু আমার পাওয়ার এতটাও কম না যে তুমি এই থান্ডার বডির সাহায্যে আমাকে হারিয়ে দেবে। আর আমি তোমার উপর আমার 100% পাওয়ার ইউজ করতে চলেছি, যে কারণে তুমি যদি এবারও সার্ভাইভ করে যাও তাহলে আমি নিজের হার নিজে মেনে নেব। তখন সে মুচেনের উপর তার 100% পাওয়ারের সাহায্যে অ্যাটাক করে দেয় আর মুচেনও একটা স্ক্রলের ইউজ করে তার চারদিকে একটা শিল্ড বানিয়ে ফেলে আর সে অ্যাটাকটা মুচেনের উপর পড়ে যায়। সবাই ভাবে মুচেন হয়তোবা এখানে মারা গিয়েছে অথবা হেরে গিয়েছে,
কিন্তু ওই অ্যাটাকটা যখন সরে আমরা দেখতে পাই মুচেনের তখনও পর্যন্ত কিছুই হয়নি, সে এখনো পর্যন্ত টিকে ছিল, যে কারণে গুতিয়ানিয়ান মুচেনের কাছে আসে আর তার হাতটা ওঠে আর বলে এবার রাউন্ডের উইনার মুচেন হয়ে গিয়েছে, মানে মুচেন এখানে জিতে গিয়েছে। তারপর সেখানে এল্ডাররাও চলে আসে আর তার এখানে আসার সাথে সাথে হালকা পাতলা ভাষণ দেয়, তারপরে সবাইকে সবার রেওয়ার্ড দিয়ে দেয়। এর সাথে মুচেন, চেংশিয়ান আর ব্রাদারলি কে বলে তোমরা তিনজন আমাদের যত অ্যানসিস্টার আছে তাদের সম্মান বাঁচিয়ে রেখেছো, যে কারণে তাদের দায়িত্ব কর্তব্য আজ থেকে তোমাদের তিনজনকে পাস ডাউন করে দেওয়া হলো আর তোমরা সবাই এটার জন্য যোগ্য। এটা বলার সাথে সাথে সেখানে অনেকগুলো গোল্ডেন লাইট বা গোল্ডেন পার্টিকেল পড়তে শুরু করতে, এটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এটা তাদের জন্য কোনো ব্লেসিং এর থেকে কম ছিল না। তখন এল্ডার আবারও বলছে তোমরা সবাই গোল্ডেন লাইট ইনফ্লুয়েন্সের জন্য 3 দিন পরে এখানে সবাই উপস্থিত হয়ে। এটা বলার সাথে সাথে এই কম্পিটিশনও এখানে এন্ড হয়ে যায়, কিন্তু তখনই মুচেন অজ্ঞান হয়ে যায়, যেটা থেকে লুলি মুচেনকে ধরে ফেলে আর বলে এখান থেকে সে তাকে এখান থেকে নিয়ে যাচ্ছে। তারপরে মুচেন যখন সেখানে নিয়ে যায় সে হোশে চলে আসে, যেখানে লুলি আর মুচেনের মধ্যে হালকা পাতলা কথা হয় আর তার দুজনের মধ্যে অনেকটা রোমান্টিক সিমও হয়, যেখানে আমগর পুটকি জ্বলতেছিল এই সিমটা দেখার সাথে সাথে। কিন্তু এদের দুজনের মধ্যে আকাম হওয়ার আগে মুচেন সেখানে ঘুমায় যায়। তখনই আমরা জিনু বার্ডকে দেখতে পাই, যেখানে মুচেনকে সে বলতেছিল মুচেন তুমি তাড়াতাড়ি জেগে যাও, আমার উপর আবারও ওই থান্ডার ট্রাবুলেশন হতে চলেছে। তারপরে আমরা মুচেন আর জিনু বার্ডকে দেখতে পাই মুচেনের একটা কনসিয়াসনেসের ভিতরে বা স্পেস মাইন্ডের ভিতরে। তুমি যেহেতু 7 লাখ প্রিচুয়াল কয়েন দিয়ে আমাকে ওই পিলটা কিনে দিয়েছিলে, যে কারণে আমিও কাল্টিভেশনের মধ্যে ফুললি ফোকাস করেছিলাম, যে কারণে আমি অনেক তাড়াতাড়ি আবারও হেভেনলি টার্বুলেশনের মোকাবেলা করতে চলেছি। আর এমনি তো আমি কাল্টিভেশনের মধ্যে এত বেশি মগ্ন ছিলাম যে আমি ডিপ স্লিপের মধ্যে চলে গিয়েছিলাম, কিন্তু তোমার লাস্ট ব্যাটেলের কারণে আমি জেগে যাই, কারণ তোমার যে ফাইটটা ছিল ওইটা অনেক বেশি ইন্টেন্স ছিল, যে কারণে তোমার উপর অনেক বেশি বড় বড় হামলা হয়। আর আমাদের মধ্যে যেহেতু ব্লাড কন্ট্রাক্ট হয়েছে, যে কারণে তোমার এত বেশি এফার্ট আমারও হালকা পাতলা ফিল হবে, এটা স্বাভাবিক। এমনি তো ওই এল্ডার তোমাকে যে লাইটিং গড টেকনিকটা শিখেছে এটা আসলে অনেক বেশি ভালো। এটা শুনে মুচেন বলে আমি জানি না ওই বুড়াটা আসলে কে ছিল, কিন্তু সে আমাকে এই টেকনিকটা শিখে আসলে অনেক ভালো কাজ করেছে, কারণ এটা আমার অনেক কাজে লাগছে। তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ওই যে জিনু বার্ড আছে সে একটা এল্ডারের সাথে দেখা করে, ওই এল্ডার জিনু বার্ডকে একটা ফেদার দেয়। এর সাথে জিনু বার্ড মুচেনকে ওই লাইটনিং টেকনিকটাও শেখানোর জন্য বলে, যেখানে ওই এল্ডার বলে তোমার যে আগের অ্যানসেস্টার আছে তাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, যে কারণে আমি তো তোমার এই একটা কথা রাখতে পারি। আর এই সবকিছু মুচেনকে অলরেডি জিনু বার্ড খুলে বলে দিয়েছিল, যে কারণে মুচেনও তাকে ধন্যবাদ জানায়, কারণ তার কারণে মুচেন এই লাইটনিং টেকনিকটা পেয়েছিল। এর সাথে মুচেন এটাও বলে যত যাই হোক আমি তোমাকে থান্ডার টার্বুলেশন মোকাবেলা করতে সর্বোচ্চ সাহায্য করব। এটা শুনে জিনু বার্ড হালকা হাসে আর বলে তোমার কি মনে হয় তোমার সাধারণ একটা লাইটনিং বডি এই থান্ডার টার্বুলেশন বা ডিভাইন টার্বুলেশনকে আটকাতে পারবে? আমি শুধু তোমাকে এর জন্য এখানে ডেকেছি যাতে তুমি এইসব কিছু দেখতে পারো, কারণ এইসব থেকে তুমি অনেক কিছু শিখতে পারো। তখনই জিনু বার্ড তার হাতের মধ্যে একটা ট্রেজার বাইরে বের করে আনে আর বলে আমি যখন প্রথমবার থান্ডার টার্বুলেশনের মোকাবেলা করেছিলাম তখন আমি খুব সহজে হেরে গিয়েছিলাম, কিন্তু আমি দ্বিতীয়বার যখন এর মোকাবেলা করি তখন আমি কিছুটার জন্য আবারও হেরে গিয়েছিলাম, কিন্তু এবার তা হবে না, এবার আমি আমার সর্বোচ্চ দেব, আমি ওই থান্ডার টার্বুলেশনকে যেভাবে হোক না কেন হারিয়ে দেবো। এটা বলে জিনু বার্ড তার হাতে থাকা ট্রেজারটা অ্যাক্টিভেট করে দিচ্ছে, যে কারণে ওই ট্রেজারের ভিতর থেকে অনেক কয়েকটা লাইট বেরোয়। এর সাথে জিনু বার্ডও হাওয়ায় চলে যায় আর সে নিজেকে ট্রান্সফর্ম করে ব্লু লাইটনিং বার্ডে কনভার্ট করে ফেলে। তখনই সেখানে সেই টার্বুলেশনও শুরু হয়ে যায় আর সেটার ভিতর থেকে অনেক বড় একটা লাইটনিং ড্রাগনও বাইরে বেরিয়ে আসে। তখনই মুচেন বলে এই ডিভাইন টার্বুলেশন তো আসলে অনেক বেশি পাওয়ারফুল, আমার সোলকে যেন ড্যামেজ করতেছে এরকমটা মনে হচ্ছে, আর এই টার্বুলেশনের একা মোকাবেলা করা এটা আসলে অনেক বড় ব্যাপার। অন্যদিকে জিনু বার্ড আর ওই ড্রাগনের মধ্যে ফাইট শুরু হয়ে গিয়েছিল, একে অপরকে ডমিনেট করার চেষ্টা করতেছিল, কিন্তু কেউ পারতেছিল না, যে কারণে জিনু বার্ড তার ফ্লেমেরও ইউজ করে। এছাড়াও আরো অন্যান্য অ্যাটাক করার কারণে ওই যে থান্ডার ড্রাগন ছিল এটা আস্তে আস্তে ডমিনেট হতে শুরু করে দেয়। এটা থেকে মুচেন অনেকটা খুশি হয়ে যায় আর বলে এখন সে কাজ করতেছে। তখনই ওই থান্ডার টার্বুলেশনের ভিতর থেকে অনেকগুলো রেড চেন বাইরে বেরিয়ে আসে। এর সাথে ওই চেনগুলো জিনু বার্ডকে ধরার চেষ্টা করে দেয়, কিন্তু জিনু বার্ডও ওই চেনগুলো থেকে বেঁচে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে শুরু করে দেয়। কিন্তু তখনই অন্যদিকে মুচেন এসব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই সে ওই থান্ডার টার্বুলেশনের ভিতরে চলে যায় আর জিনু বার্ডের সামনে থাকা একটা চেনের উপর অনেক পাওয়ারফুল একটা পাঁচ মেরে দেয়, যে কারণে তার বডির মধ্যে ৪৪ ভোল্টের কারেন্ট দৌড়তে শুরু করে দেয়। কিন্তু এতে মুচেন হার মানে না, সে আবার অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক ওই চেনের উপর করে, যে কারণে সে চেনটা সেখানে ভেঙে যায়। কিন্তু তখনই ওই থান্ডার ড্রাগন তার টেলের সাহায্যে মুচেনকে অনেক জোরে মেরে দেয়, যে কারণে মুচেন আবারও মাটিতে চলে আসে আর তার অবস্থা সেখানে খারাপ হয়ে যায়। তখনই মুচেন দেখতে পায় জিনু বার্ড নিজেকে পুরোপুরিভাবে তার ফেদারের সাহায্যে কভার করে ফেলেছে। এর সাথে মুচেনের কাছেও জিনু বার্ডের একটা ফেদার চলে আসছিল। তখনই ওই থান্ডার ড্রাগন জিনু বার্ডকে বলে তুমি কখনই আমাকে আটকাতে পারবে না। তখনই জিনু বার্ড আবার ওই ড্রাগনের উপর অ্যাটাক করে দেয় আর ওই ড্রাগনের মুখের ভিতরে চলে যায়। মুখের ভিতরে যাওয়ার পর আমরা দেখতে পাই জিনু বার্ডের চারদিকে অন্ধকার ছিল আর তার নিচে মনে হচ্ছিল যে অনেকগুলা রক্ত পড়ে আছে। এর সাথে জিনু বার্ডও এদিকে ওদিকে দেখতে শুরু করে দেয়। তখন জিনু বার্ড একটা আওয়াজ শুনতে পায়, তো
আওয়াজটা ছিল কিছুটা এরকম, তুমি কি জানো এবারে টার্বুলেশনও তুমি কেন ফেল হয়ে গেছো? এটাই একমাত্র এই কারণে হয়েছে তুমি ওই হিউম্যানের সাথে ব্লাড কন্ট্রাক্ট করেছো, যে কারণে তার প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে, তাই না? আসলে সবকিছু জিনু বার্ডের যে ইভেল ফর্ম আছে সে বলতেছিল, সে তো এরকমটাও বলতে শুরু করতে মুচিন শুধু তাকে ইউজ করতেছে। এই ব্লাড কন্ট্রাক্টের কোনো মানেই হয় না, মুচেন তাকে একটা টুলস হিসাবে ইউজ করতেছে। মুচেন তো অন্য কাউকে প্রোটেক্ট করতে চায়, যেটা আসলে তার সত্যিকারের ভালোবাসা। দেখো তুমি ওই হিউম্যানকে কতবার বাঁচিয়েছো, কিন্তু তারপরও সে এখানে তোমাকে বাঁচানোর জন্য আসেনি, সে তোমাকে এখানে একা ছেড়ে দিয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যে মানুষ অবশ্যই স্বার্থপর হয়। এইসব শুনে জিনু বার্ডও আস্তে আস্তে কনফিউজ হতে শুরু করতে তখনই সেখানে মুচেন চলে আসে আর ওই ইভিল জিনু বার্ডের হাত ধরে ফেলে। তোমার কি মনে হয় আমাদের ব্লাড কন্ট্রাক্ট এত বেশি দুর্বল যে আমি তাকে এভাবে ছেড়ে দিব? কখনোই না। আমরা যেহেতু একে অপরের সাথে ব্লাড কন্ট্রাক্ট করেছি, তার মানে আমরা লাইফ টাইম একসাথে থাকবো, মরতে হলে একসাথে মরবো আর বাঁচতে হলেও একসাথেই বাঁচবো। এখন জিনু বার্ড যখন এসব শুনে সেও অনেক বেশি কনফিডেন্স পায় আর তার মন থেকে যত ভয় ছিল সবগুলো কেটে যায়, যে কারণে সে তার পাওয়ারের ইউজ করে এক লাথি মেরে ওই ইলিউশনই ভেঙে ফেলে। তারপরে সিম আমরা জিনু বার্ডকে দেখতে পাই যে মুচেনকে বলতেছিল এখনকার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি, কারণ কিছুক্ষণের জন্য আমাকে একা থাকতে হবে। এমনও হতে পারে আমি ডিপ স্লিপেও চলে যেতে পারি, কিন্তু নেক্সট টাইম আমি যখন আসবো তখন আমি নাইন নেদার বার্ড অথবা ডিভাইন বিস্ট হয়ে যাব। এটা শুনে মুচেন তাকে বলে তার এতে কতটা সময় লাগতে পারে। এটা শুনে জিনু বার্ড বলে এই ধরনের ফিজিক্যাল ট্রান্সফরমেশন নিতে অনেক বেশি সময় লাগে, যে কারণে তার অনেক বেশি সময় লাগতে পারে। এর সাথে জিনু বার্ড মুচেনকে তার হেভেনলি ফায়ার দেয় আর বলে তুমি জীবিত থেকো, আমার জন্য এটাই সবচেয়ে বেশি হবে। আর এরকম কোন বিপদের সাথে একা ফাইট করার চেষ্টা করো না যেটার মধ্যে তোমার প্রাণ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা বলে জিনু বার্ড এখান থেকে চলে যায়। তারপরে মুচেন তার হাতের দিকে তাকায় যেটা কাঁপতাছিল, এটা দেখে সে বলে এটা কি ওই থান্ডার টার্বুলেশনের কারণে হচ্ছে? তারপর সিপশিপটা আমরা আবারও মুচেনকে দেখতে পাই, যার সাথে ওই বুইরা আবারও দেখা করার জন্য আসছিল। তখনই মুচেন বলে আরে সিনিয়র আপনি এখানে? এটা বলে সিনিয়রকে সে ধন্যবাদও জানায়। এর সাথে মুচেন তাকে এটাও জিজ্ঞেস করে সে এখানে আসলে কি করতেছে। এটা শুনে ও এল্ডার বলে সে আসলে নর্দার্ন সি ড্রাগন এল্ডার। তখনই ও এল্ডার বলতে শুরু করতে আচ্ছা তাহলে ওই জিনু বার্ড এখানে ব্রেক থ্রু করে ফেলেছে। তখনই সেখানে লুলি চলে আসে আর মুচেনকে বলতে শুরু করতে আমি সবকিছু প্রিপেয়ার করে ফেলেছি, কালকে সকাল পর্যন্ত সবকিছু রেডি হয়ে যাবে। তখনই ওই এল্ডার বলে যে আচ্ছা ঠিক হয়েছে, তুমি ওই জিনু বার্ডের সাথে চলে গিয়েছো, এর জন্য তোমার অনেক বেশি ভালো হবে। তখনই লুলি বলে জিনুটা আবার কে? তখনই ওই এল্ডার আবারও বলতে শুরু করতে আল্লাহ তুমি জানো না, জিনু হলো সেই মেয়ে যার সাথে এই ছেলের ব্লাড কন্ট্রাক্ট আছে, তারা একসাথে বেঁচেও থাকবে এবং কি একসাথে মারাও যাবে। এর সাথে ওর হাতে যে ফেদার আছে এটা হলো তাদের ভালোবাসার প্রমাণ। এর সাথে তুমি এটা দেখতেছো, এটা তো ব্ল্যাক লাইটেনিং ফেদার, যেটার কোয়ালিটি আসলে অনেক বেশি ভালো। তখনই মুচেন ও এল্ডারকে কানে কানে বলতে শুরু করে দিই সিনিয়র আপনি আমাকে কেন ফাঁসাইতেছেন? আমি জানি আপনি এসব ইচ্ছা করে বলতেছেন, কিন্তু এই বইরা মুচেনকে এখানে ফাঁসে দিয়ে চলে যায়। তখন মুচেন লুলিকে বোঝানোর চেষ্টা করতে থাকে আর বলতে থাকে তুমি যেরকমটা ভাবতেছো সেরকমটা কিছুই না। তখন লুলি তার শট বের করতে বলে আচ্ছা তুমি এরকম একটা মেয়ের সাথে ব্লাড কন্ট্রাক্ট করেছো যার সম্পর্কে আমি জানিও না, তার উপর তোমরা একসাথে বাঁচবে মরবে, তার উপর সে ভালোবাসার জন্য তোমাকে একটা ফেদার গিফট করেছে আর তুমি বলতেছো এসব কিছুই না। তখনই মুচেন তাকে বলে এরকমটা কিছুই না, আমি তোমাকে সবকিছু খুলে বলছি। আসলে তোমরা যাকে একটা মেয়ে ভাবতেছো সে আসলে একটা মেয়ে না, সে আসলে একটা ডিভাইন বিস্ট। এর সাথে মুচেন জিনু বার্ডের সম্পর্কে সবকিছু বলে দেয় লুলিকে। তারপরে তারা ডিভাইন লাইট ইনফ্লুয়েন্স নেওয়ার জন্য সেই সব এল্ডারের কাছে চলে যায়, যে সব এল্ডার আসলে তাদেরকে ডিভাইন লাইট ইনফ্লুয়েন্স দিবে। যাওয়ার পথে মুচেন লুলিকে তার সডও বাইরে বের করে আনার জন্য বলে। ওই এল্ডারের কাছে পৌঁছানোর পরে একজন এল্ডার বলতে শুরু করে দেয় লুলি যেহেতু অনেক ভালো পারফরমেন্স করেছে ওই কম্পিটিশনের মধ্যে, যে কারণে আমি চাই একজন এল্ডার তাকেও পার্সোনালি ওই ডিভাইন লাইট ইনফ্লুয়েন্স দেয়। এটা শুনে একজন এল্ডার মানা করতে যাবে, ঠিক সে টাইমে লুলির হাতে যখন তার শটটা দেখতে পাই সে বলে আচ্ছা এটা কি তারই মেয়ে তাহলে, যেটার কারণে সে রাজি হয়ে যায়। তখনই এটা শুনে আরেকজন এল্ডার বলে আচ্ছা তাহলে মুয়ু যে সবসময় রুলস করে আজকে সে নিজের রুলস ভাঙতাছে। এর সাথে তারা মুচেনকে বলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তোমাকে নর্দার্ন সি ড্রাগন এই লাইটনিং ইনফ্লুয়েন্স দেবে। তারপরে আমরা দেখতে পাই মুচেন অলরেডি ফাইনাল লাইটনিং সি এর মধ্যে চলে গিয়েছে। এখানে মুচেন সে আগের বুড়াটাকে দেখতে পায়। এটা দেখে মুচেন বলে আচ্ছা তাহলে আপনি সে নর্দার্ন সি ড্রাগন। এটা শুনে ওয়েল্ডার বলে আচ্ছা তুমি এসব বাদ দাও, আমি এত খুশি যে তুমি আমার দেওয়া ওই টেকনিকটা এত ভালোভাবে মাস্টার করেছো। আর আমি যদি তোমাকে এখানকার কথা বলি তাহলে আমি এখানে অনেক দিন যাওয়াত অনেকগুলা লাইটনিংকে একসাথে পালন পোষণ করতেছিলাম, কিন্তু এখন তারও তো নিজের ইন্টেলিজেন্স পর্যন্ত গ্রো করে ফেলেছে, তার উপর তাদের খিদা এখন শুধু বাড়তে চলেছে, যে কারণে আমি যদি এখন তাদের কাছে যাই তাহলে তারা আমাকেই সহ্য করতে পারে না, আমার উপরে আরো উল্টায় অ্যাটাক করে দেয়। কিন্তু তোমার উপর হয়তোবা সে অ্যাটাক নাও করতে পারে। এটা শুনে মুচেন বলে আচ্ছা আপনি আমাকে কি বলার চেষ্টা করতেছেন একটু খুলে বলেন। তখনই ও এল্ডার আবারও বলতে শুরু করে দেয় আসলে এই পুরো এরিয়া হলো তারই টেরিটরি। এর সাথে এই জায়গাটার যে কোর আছে এই কোরের মধ্যে একটা লাইটনিং পিল আছে, যেটা যদি আমি ইউজ করি তাহলে আমি খুব সহজে ব্রেক থ্রু করতে পারবো। এটা শুনে মুচেন বলে আচ্ছা আপনি নিজের লাভের জন্য আমাকে এখানে ডেকেছেন। এটা বলে মুচেন এখান থেকে যেতে শুরু করে দেয়। তখনই ও এল্ডার মুচেনের সামনে যায় আর বলতে শুরু করে দেয় তুমি যদি আমাকে এনে দাও তাহলে আমি তোমার জন্য ওই লাইটনিং ইনফ্লুয়েন্স পারফর্ম করব, তার উপর তোমার হাতের মধ্যে ওই ব্ল্যাক লাইটনিং এর যেই পয়জন আছে ওইটাও
বের করে দিব। এটা শুনে মুচুন বলেন, "না এরকমটা হবে না। আমিও আপনাকে হেল্প করতেছি না।" এটা শুনে ওই এল্ডার আবারও বলতে শুরু করে দিয়ে, "আমি তোমাকে সেই টেকনিকটা দিয়েছি যে কারণে তুমি এত বেশি পাওয়ারফুল হয়েছো। এর সাথে ওই জিনু বার্ডারও আমি হেল্প করেছি।" এটা শুনে মুচুন বলেন, "না এত কোনো কাজ হবে না। আমি তো আপনাকে হেল্প করব না।" তখনই ওই এল্ডার আবারও বলতে শুরু করে দেয়, "আমি তোমাকে বলেছিলাম লুলি যখন সেখানে যাবে তখন সে যেন তার শটটা নিয়ে যায়। তাহলে তার কিন্তু উপকার হয়েছে এতে।" এটা শুনে মুচুন বলে, "হ্যাঁ, এটা একটা ভ্যালিড রিজন হতে পারে যে কারণে আমি আপনাকে হেল্প করতে পারবো। হ্যাঁ, আমি আপনাকে এখন হেল্প করব।" এটা শুনে ওই এল্ডারও খুশি হয়ে যায় আর বলে, "আচ্ছা তাহলে তোমাকে আমি সর্বপ্রথমে ডিটক্সিফাই করে দিই।" এটা বলে সে মুচুনের বডি থেকে ওই ব্ল্যাক লাইটনিং এর যে পয়জন আছে ওইটা বের করার চেষ্টা করতে থাকে। তখনই আমরা দেখতে পাই মুচুনের বডি থেকে অনেকগুলো ব্ল্যাক লাইটনিং এর পয়জন বের হতে শুরু করে দেয়। এটা দেখে তো ওই এল্ডারও অনেক বেশি শক্ট হয়ে যায়। তখনই ওই এল্ডার দেখতে পায় মুচুনের বডির ভিতরে একটা এনশিয়েন্ট পাগোড়া আছে। এটা দেখে তো এল্ডার অনেক বেশি শক্ট হয়ে এর সাথে সে এটাও বলতে শুরু করে দেয়, "আমার বিশ্বাসই হচ্ছে না আমার সামনে যে আছে সে একজন চোজেন ওয়ান।" এর সাথে ওই এল্ডার তার স্টিক বাইরে বের করে না আর তার স্টিকের সাহায্যে মুচুনের বডিতে যতগুলো পয়জন ছিল সবগুলা তার হাতে এনে জমা করে আর এই সবকিছু মুচের নিচেও দেখতেছিল। দেখতে দেখতে ওই এল্ডার নিজের স্টিকের সাহায্যে সবগুলা পয়জনকে মুচের দুইটা আঙুলের মধ্যে সিল করে দেয়। তখনই ওই এল্ডার বলতে শুরু করে যে, "তুমি অনেক বেশি লাকি, তোমার জন্য আমি এটা পারফর্ম করেছি। এখন তোমার সেই দুইটা আঙ্গুল পয়জনাস ভ্যাপেন হয়ে গিয়েছে। আর এই টেকনিকটা তোমার কাছে যদি এতদিন থাকতো তাহলে তোমার সাথে যে ওয়ারিয়রটা ফাইট করেছে সে তোমার সামনে কখনো টিকতেই পারতো না।" এই সাথে মুচেন এটার নাম রেখে দেয় ডিভাইন ব্ল্যাক লাইটনিং পয়জন অ্যাটাক।